সময় কখনো থেমে থাকে না, কিন্তু কিছু কিছু মানুষ থেমে যায় অপেক্ষায়। কখনো প্রিয় কারোর জন্য, কখনো এক অদেখা প্রতিশ্রুতির বাঁধনে। এই গল্পে ভালোবাসা, হারানো আর ফিরে পাওয়ার অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি হৃদয়ে লুকিয়ে আছে এক প্রশ্ন: অপেক্ষা শেষে কি সত্যি আলো মিলে, নাকি সময় স্রোতে সব মিলিয়ে যায় অন্ধকারে? ধারাবাহিক গল্পচারিতায় আজ শোনাব অপেক্ষার তৃতীয় পর্ব, যেখানে অপেক্ষা গল্পে যোগ হবে নতুন কিছু রহস্য। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সাইমা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটা আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। ইমন ভুরুকুচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরা শসা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শসা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শসা খায় না। সে অনেকক্ষণ ধরেই শসা হাতে বসে আছে, তার কাছ থেকে তো খাচ্ছে না, বরং শসার টুকরো মুখের কাছে ধরতেই এরা মুখ হাত পা খোলসের ভিতরে ঢুকিয়ে ফেলছে। মনে হচ্ছে শসা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শসাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটা ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমের লাল প্লাস্টিকের বালতিতে। মাঝে মাঝে ইমন যখন খেলতে ইচ্ছে করে তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে, কামড় দেয় কিনা। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না। যখন তারা বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। তখন তাদের আর বালতিতে রেখে দেওয়া যাবে না, নদীতে ফেলে আসতে হবে। যে নদীতে কচ্ছপ ফেলা হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা। এটা ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই। সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদের জন্য সে নামও রেখেছে। বড়টার নাম টম, ছোটটার নাম টমি। এদের দুজনের একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনোই মিল নেই। শুকনায় ছেড়ে দেওয়া মাত্রই দুজন দুই দিকে হাঁটতে থাকে। ইমন বইয়ে পড়েছিল কচ্ছপরা আস্তে হাঁটে। এখন সে জানে এটা মিথ্যে কথা। এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে। মুহূর্তের মধ্যেই ঘরের কোনায় চলে যায়। তাদের তখন খুঁজে পাওয়াই মুশকিল হয়। সবচেয়ে দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন তাকে সে একটা কচ্ছপের বাচ্চা দেবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা। মা বলেছেন সুপ্রভা মানে হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। সুপ্রভা এখন খুবই ছোট। বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছে করে, তখন সে কাঁদার জন্য জাগে। খানিকক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনেও এমন কাঁদুনে বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারো উপর রাগ করে বা ব্যথা পেয়ে কান্না করে না, কোনো রকম কারণ ছাড়াই কাঁদে। সুপ্রভার কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভার কান্না দেখতে আসে, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, কারণ তার মা কঠিন গলায় বলেন, এখানে কি করছো? যাও তো, অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়। কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে। আগে মা তাকে পড়াতে বসাতো, এখন তাও বসায় না। সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায়, মা বলে, অনেক বিরক্ত করছো, এখন যাও তো। অথচ সে কাউকেই বিরক্ত করে না, এমনকি কচ্ছপগুলো কেউ না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে তাকে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও ওদের হয়তো লুকোচুরি খেলতে ইচ্ছে করে। সে কেন ওদের খেলা নষ্ট করবে? হোমওয়ার্ক করার জন্য সে এখন যায় তার ছোট চাচার কাছে।
ছোট চাচা তাকে মোটামুটি আদরই করেন। তিনি তার নাম রেখেছেন হার্ড নাট। হার্ড মানে হচ্ছে শক্ত, আর নাট হলো বাদাম। হার্ড নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে তা সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি। কোনো একদিন জিজ্ঞেস করবে। ছোট চাচা পড়াতে পড়াতে প্রায়ই বলে, কিরে হার্ড নাট, মন খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার মন ভালোও থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারত তাহলে তার মন ভালো থাকত, বা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকত। মা গল্প তো করেই না, সামনে গিয়ে দাঁড়ালো, বলে যা ভাগ, সামনে থেকে যা। শুধু বিরক্ত, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চড়ও মারলেন। আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল। ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। তারপরও সে একটুও কাঁদেনি। শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদল। তারপরেও ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলের খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এ হলো হার্ড নাট, এ মোটেই সহজ জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোন হার্ড নাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। ইমন অবাক হয়ে বলল, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই বিরক্ত করিস না, তারপরে যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে সরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলে মেজাজ ঠিক হয়ে যাবে। বাবা কখন ফিরবে? এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটেই। কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনো ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মধ্যপ্রদেশে, যেখানে খুব জঙ্গল। আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা একসময় মনে পড়বে, তখন হুট করেই চলে আসবে। ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। এবং যখন রিক্সা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপারে ইমন নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। না, বেশি দেরি হলে কচ্ছপগুলি দেখতে পারবেন না। কচ্ছপগুলি বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কের লোকজন প্রায় তাকে জিজ্ঞেস করে। তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়। তাদের ক্লাসের মিস ফারজানা দেখতে খুব সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বলল, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিসফিস করে হেসে বললেন, মধ্যপ্রদেশে? এত জায়গা থাকতে মধ্যপ্রদেশে কেন? মধ্যপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল। বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মায়ের সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করে না। তোমার মা, তিনি রাগ করেন? জি, করেন। কার সঙ্গে রাগ করেন? বুয়ার সঙ্গে করেন, ছোট চাচার সঙ্গে করেন। মা রোগা তো, এজন্য মার অনেক রাগ। রোগা মানুষদের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে, এটা কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এই জন্যই ওনার খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ইমন তার মায়ের রাগের জন্যে খুব ভয়ে ভয়ে থাকে।
টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা খুব যখন হইচই করতে থাকেন তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না। সাউন্ডগুলো ভেবে নেয় কোন দৃশ্যে কিরকম সাউন্ড হবে, এখন সে মোটামুটি জানে। মা যখন অন্যদের উপর রাগ করে তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু মা যখন সুপ্রভার উপর রাগ করেন তখন তার খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছা হয়। সুপ্রভার উপর মা প্রায়ই রাগ করেন। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলছে, মা ফিরে তাকাচ্ছেন না। বুয়া এসে যদি বলে আপু কাঁদতেছে, তখন মা তীব্র গলায় বলেন, কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো, কাজ ফেলে চলে এসেছো কেন? ছোট চাচা একসময় উঠে এসে বললেন, ভাবি বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে কাঁদতে তো গলা ভেঙে ফেলেছে, গলা ভেঙে মরুক। ভাবি এইসব কি কথা বলছেন? আমার যা মনে আসছে বলছি। তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে, বাচ্চাটা পেটের খিদেয় কাঁদছে, আপনি ফিরেও তাকাচ্ছেন না, এটা কেমন কথা? তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো মুখ শক্ত করে এমন ভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি। ভাবি শুনুন, ফর গড সেক স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। ভাইজানের জন্য কষ্ট কি শুধু আপনি একা পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না? এটা আপনি কি করে ভাবছেন? কষ্ট পাচ্ছেন ভালো কথা, একটা দুধের শিশুকে কষ্ট দিবেন কেন? তার অপরাধটা কোথায়? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না। ভাবি আমি চোখ লাল করে কথা বলছি না, আমি আপনার কাছে হাত জোর করছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা নিয়ে কোথাও পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি ঠিক আছে, তাই করব, আপাতত আপনি সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন, সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন, ইমন তোকে কেউ মেরেছে? ইমন ফোপাতে ফোপাতে বলে, না মারেনি। তোকে কেউ বোকা দিয়েছে? না জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফোঁস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফোঁস করছিস এবং হেঁচকিও তুলছিস, তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখবি। ইমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটা উল্টা করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভিতর থেকে মাথা এবং পা বের করে সোজা হওয়ার চেষ্টা করছে, পারছে না। ফিরোজ হৃষ্টচিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যত চেষ্টাই করুক এরা এখন আর সোজা হতে পারবে না, ছটফট করবে কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দেই তাহলে সোজা হতে পারবে। মজাটা এখানেই। মানুষেও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়। মানুষ উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া সম্ভব না। তোর মার এখন এই অবস্থা চলছে, সে উল্টে গেছে, ঠিক হবার জন্য ছটফট করছে কিন্তু পারছে না। কাজেই তোর মার উপর রাগ করেও কোনো লাভ নেই। মার উপর তো রাগ নেই তো? না, নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয় তখন কচ্ছপ উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি, তখন দেখবি মন ভালো হয়ে যাচ্ছে। কেন 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 করবি না? চর খাবি। আচ্ছা করব না। আজই ইমনের মন সামান্য খারাপ, বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় বলে সে উল্টাচ্ছে না। শশার টুকরা কেটে খেতে দিচ্ছে। হাতে ধরে থাকলে এরা খায় না,
কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায়। ইমন, এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলেই বুক ধক করে উঠে। ইমন কচ্ছপ দুটা বালতিতে রেখে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি চোখ সরু করে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকলো। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করেছিলে? হাত ধুয়ে এসেছো? হ্যাঁ। সাবান দিয়ে হাত ধুয়েছো? ইমন সাবান দিয়ে হাত ধোয়নি। তারপরও ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে এই মিথ্যে মাথা নাড়ার জন্য তার বাঁ কাঁধের ফেরেস্তা 5টা বদি লিখেছে। ফেরেস্তার নাম কেরামান কাতেবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলো লেখা এবং কোন খারাপ কাজের জন্য কয়টা বদি লেখা হয়েছে তার হিসাব রাখা। দাদিজান তাকে বলেছিলেন, দেখি হাত কাছে আনো, সাবানের গন্ধ আছে কিনা দেখি। ইমন হাত এগিয়ে দিল। মা গন্ধ শুকলেন। মনে হলো সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়ার কথা না। সে হাতে সাবান মাখেননি, কচ্ছপটা ঘাটাঘাটি করেছেন। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপকে শুকে দেখতে হবে। সুরাইয়া বলল, তোমার বোনটা কার মতো দেখতে হয়েছে? ইমন ভয়ে ভয়ে বলল, ছোট বাচ্চাদের মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে, বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো, আমার মতো, নাকি তোমার বাবার মতো? জানি না মা। জানবে না কেন? দেখতে হয়েছে অবিকল তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেকটা চাপা। এই দেখো, এর নাকও চাপা। চাপা না? এমন বুঝতে পারছে না নাক চাপা কি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরই লাগছে। তারপরও বলল, সুরাইয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কিছু বলবো, মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে আর থাকবো না। ইমন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছেন। একটা ঘরই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? এরকম শুকনো করে বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধা কি? আর যদি অসুবিধা থেকেও থাকে, কিছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজেই তোমাদের কপাল ভেঙেছে। আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি তো কাল ওই বাড়ি। ইমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে। এইভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। এত সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনোদিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সেখানে সে তাকাবে কেন? বড় মামার বাসায় কবে যাব মা? 1 সপ্তাহের মধ্যেই যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে, খেলার সঙ্গী সাথী পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে, টোকন আর শোভন। ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দও করেন না? ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করেন কিনা। তার বড় মামার চেহারাটা রাগে রাগে, চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান, কেমন জানি তাকান। তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে। পরে সে জানতে পেরেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু জর্দা খান। তিনি যখনই বাসায় আসেন 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিট নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্য কেউ তো আর চা বানিয়ে দেবে না।
সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। সুরাইয়া বললেন, কথার জবাব দিচ্ছিস না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করে না? মুখ এমন শুকনা করে বলছিস কেন? মনে হচ্ছে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। যাও, এখন সামনে থেকে যাও, সারাক্ষণ ভোতা মুখ দেখতে ভালো লাগে না। ইমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে কি কচ্ছপ দুটো নিতে দিবে? মনে হয় দিবে না। কচ্ছপ দুটা কি বাড়িতেই রেখে যেতে হবে? মাকে একবার বলে দেখলে হয়। অবশ্যই বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ দুটো নিয়ে নেবে। একটা লাভ হয়তো হবে, রাতে মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেওয়া হবে, তারা সবাই সেই ঘরেই থাকবে। এখানে বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমোতে হয়। সে যখন ঘুমোতে যায় তখনও ছোট চাচা বাইরে। একা একা ঘুমোতে তার খুব ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমোচ্ছেন তখন তার খুবই ভালো লাগে। সে যদি খুব নরম গলাতে ডাকে, ছোট চাচা, তাহলে ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে হার্ডনাট, বাথরুমে যাবি? আয় যাই। ঠিক সময় ডাক দিয়েছিস, আমারও বাথরুম পেয়েছে। ছোটটা, তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা, কোলে করে নিতে হবে নাকি? বাথরুম থেকে ফেরার পর ঘুম আসে না। না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পের কোনো আগা বাঁধা নেই, শুরু নেই, শেষ নেই, তবু ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্পই শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাংকটা বলল, পানিতে থেকে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে, নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল। ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দিবেন না, মিষ্টি ওষুধ দিবেন। আবার বেশি মিষ্টিও দিবেন না। ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল, ওষুধ দিচ্ছি, তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না বলেই বইপত্রে পড়েছি। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাচ্চো হ্যাচ্চো করছি, তারপরও বিশ্বাস হচ্ছে না? তা হচ্ছে। যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি। এই নিন আধুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতেও নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে। কিছু কিছু মজা সব বাড়িতেই হয়। বড় মামার 2 ছেলে, টোকন আর শোভন, সঙ্গে তার হয়তো খুবই ভাব হবে। ওদের একটা বোন আছে, নাম মিতা, সবাই তাকে মিতু বলে ডাকে। তার সঙ্গে ভাব হবে কিনা কে জানে, মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে তো মেয়েদের বন্ধুত্ব হয়, ছেলেদের সঙ্গে ছেলেদের। গায়ে তেল মাখানোর ব্যাপারটা সুপ্রভা মনে হয় খুব আরাম পায়। তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে, এখনো লাগছে। চর দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছে করছে। রাগ সামলে সুরাইয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছেন ভাবি? একই বাড়িতে বাস করছে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে, কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া আপনি ভালো থাকেন না? সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার পাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়।
সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজের শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবেন? চা দিতে বলি? চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে বলতে হবে। ফিরোজ, শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকবো। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলাগাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্রাঙ্ক, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় ট্রাঙ্কটাও। কবে যাবেন ভাবি? কবে মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। সবার জন্যই ভালো, তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে ভাবি? আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না, তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনার জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। আপনি এই পরিবেশে থেকে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে আমাদেরকে খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুব সামান্যই আছে ভাবি। আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি। সামান্য কিছু হলেও পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়ম কানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক, বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলেছি করো। আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও। ভাবি, শুনুন, মার শরীর খুব খারাপ। মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক, তারপর যান। ওনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে। তুমি আরেকটা কাজ করবে, সুপ্রভাকে আমি পালতে পারছি না, ওকে পালক দেবার ব্যবস্থা করবে। কি বলছেন? বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলেপুলে নেই। এমন কোন একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও। সেও সুখে থাকবে, আমিও সুখে থাকব। এসব যন্ত্রণা আমার অসহ্য লাগছে। ও আচ্ছা। ভাবি, আপনি কি আজই যাবেন? ইমনের স্কুল তো অনেক দূর হয়ে যাবে। স্কুল থেকে ওকে আনা নেয়া কে করবে? জানি না। স্কুল বদলে দিব কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই ছেলের, আবার স্কুল কিসের? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে কিংবা রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া আর হয়নি। এখন আর পড়তে ইচ্ছে করছে না। ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে, তখন যাবেই। তাকে বুঝানোর কেউ নেই। সে কারো কথা শুনবে না। এমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফিরোজ হাত ইশারায় ডাকল। এমন আসছে, কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। একটা অদ্ভুত হয়েছে। অদ্ভুত কিন্তু অসাধারণ। খবরটা কিরে বেটা, হার্ডনাট? ভালো? বড় মামার বাড়িতে চলে যাচ্ছিস? গুড। যাবার সময় কাঁদবি না তো? ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা না বুদ্ধিমান জানি না। আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস। আমি তোর চলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস, তখন বুঝবো তুই বোকা। আর যদি না কেঁদে থাকতে পারিস, তাহলে বুঝবো তুই বুদ্ধিমান। ইমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে।
সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে, সে সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে। ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে, এই দুঃখবোধেও সে আক্রান্ত। তবে সে জানে না ছোট চাচাও তার মতোই বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠেছে, পানি জমতে শুরু করেছে। হার্ডনাট, যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, ভালো থাকবি। আচ্ছা, কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। আচ্ছা, গল্প শুনবি? এক দেশে ছিল এক ব্যাঙ। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারা সর্দি লেগে গেল। সর্দি এবং কফ, সারাদিন নাক ঝাড়ে আর খ্যাক খ্যাক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো, ডাক্তারের কাছে যাও, তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমোতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটের টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আধুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটাই আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ, যাও, শরীরটা তো আগে দেখবে। টাকা গেলে টাকা পাওয়া যাবে, শরীর গেলে কি আর পাওয়া যাবে? ব্যাঙ বলল, হ্যাঁ বউ, কথাটা তো ভালোই বলেছ। আচ্ছা যাই, ডাক্তারকে বরং দেখিয়েই আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটাও একটু চেক করো। আমার ধারণা তোমার ব্লাড প্রেশার বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে, তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। ছোট চাচা দম নেবার জন্য থামতেই ইমন বলল, বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না, ধরে নে আর ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? তোর মা সারাক্ষণ ভাবছে, এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গোটে সামান্য শব্দ হলেই ছুটে আসে। এই অবস্থাটা তো ভয়ঙ্কর। সুপ্রভা কাঁদছে। সুরাইয়া মেয়ের কান্না থামানোর জন্য চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে, তখন তো কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তার এত কিসের দায় পড়েছে?